ওকে, আমরা জেন ব্যাচ 2 এর কাউন্ট ক্লাস নাম্বার 7 বাট আমরা কোর্সের ক্লাস নাম্বার 2 স্টার্ট করছি। লাস্ট ডে পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল জাস্ট সিনট্যাক্স অ্যান্ড অপারেটরস, অপারেটর প্রেসিডেন্স নিয়ে আলোচনা হয়েছে। খুবই ইন্টারেস্টিং পার্ট। কত যে পেঁচানো সম্ভব, ছোট ছোট এক্সাম্পলের মধ্যে রান করে হয়তো আউটপুট দেখেও বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি আউটপুট কেন এটা আসলো। মাথা খাটালেই দেন বোঝা যাচ্ছে যে না কেন এই আউটপুটটা আসলো। ওখানে কিছু বিট ওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা হয়েছিল যে বিট ওয়াইজ অপারেটর গুলো মূলত কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে, কারণ আমরা বিট সিস্টেমটা বা বাইনারি এক্সিকিউশনটা জানি না। বাইনারি এক্সিকিউশনটা জানি না। আমি কিছুক্ষণ কথা বলবো, around about 15 মিনিটস। ওখানে হয়তো লজিক্যাল অপারেটর গুলো নিয়ে আলোচনা হবে, আর বিট 16 ডিজিট কিভাবে লেখা হয়। 4 ডিজিট বিট সিস্টেমে আমি যদি লিখতে চাই তাহলে কত দূর পর্যন্ত লেখা যায় সেটা দেখাবো। এন্ড অপারেটর মানে এন্ড কিভাবে কাজ করে, অর কিভাবে কাজ করে, হ্যাঁ, নট কিভাবে কাজ করে, এক্সঅর কিভাবে কাজ করে, এগুলো আমরা বুঝতে পারলে বিট ওয়াইজ অপারেটর গুলো আমরা খুব সহজে আউটপুটে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, সেটা দেখে নেই, তারপরে আমরা ছোট এক্সাম্পল দিয়ে আজকের স্টেটমেন্ট বেসড আলোচনাও শুরু করতে পারবো। এখানে ওসমান, রাইট, ওসমান বলেছে যে বিটের বিষয়গুলো সে বুঝতে পারছে না, বাইনারি ভ্যালুর বিষয়গুলো, তো সেগুলো একটু আলোচনা আনার চেষ্টা করছি। মুশফিক বলে নাই কিছু, বাট আমারও মনে হচ্ছে যেন বিষয়টা ক্লিয়ার হতে পেরেছে কিনা এখন পর্যন্ত। পেরেছে? পারেন নাই? আব্দুল্লাহ পারেন নাই। বেসিক্যালি বিট সিস্টেম হচ্ছে, আপনারা তো এই টার্মটার সাথে পরিচিত, তাই না? কম্পিউটার যত ডাটা রাখে সব বিট সিস্টেমে রাখে। তো একটা ক্যারেক্টার যদি স্টোর করে, স্টোর করতে তার জায়গা লাগে হচ্ছে 8 বিট, হ্যাঁ, কম্পিউটারে। বাট আমরা যদি ক্যারেক্টার বিট সিস্টেমে লিখতে চাই, যে লাইক এ বি সি ডি ই এফ পর্যন্ত আমরা লিখি নরমালি, এটা বাইনারি ডিজিট বলা হয়ে থাকে। বাট কম্পিউটার তার মতো করে বিট সিস্টেমে কিন্তু সকল ডাটা রাইট করে রাখে। তো আর বিট সিস্টেমটা আলোচনা করার মূল কারণ হচ্ছে কিছু বিট ওয়াইজ অপারেটর রয়েছে, কিছু লজিক্যাল অপারেটর রয়েছে, সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ করা। তো বিট কিভাবে কাজ করছে, যদি আমি 4 ডিজিট বলি, যেহেতু আমি 0 to 16 বলেছি, 16 নাম্বার তো হয় না, 9 পর্যন্ত হয়, তারপরে দশমটা হচ্ছে এ, 11 বি, এভাবে 16 পর্যন্ত এফ পর্যন্ত যায়। দ্যাট মিন্স আমি যদি 4টা শূন্য দেই, বেসিক্যালি এটা আমার 0। তারপরে যদি 1 বলি, এই দিক থেকে হিসাব করবে না অলওয়েজ, হ্যাঁ, ওই কোরআন পড়ার মতো। আমরা তো বাংলা ইংলিশ এদিকে পড়ি, কোরআন এই দিকে পড়ি। বেসিক্যালি ওইটাই সম্ভবত রাইট টেকনিক, এটা সহজ, হ্যাঁ। তো 1 0 0 0, তো 1 এর জন্য, রাইট। 2 একটু খেয়াল করেন কিভাবে যাচ্ছে, তো 1 একটা ডিজিট, সো এর জায়গা শেষ, তো সরে আসবে এক ঘর, 1 এটা হয়ে যাবে কি 0 0 0। 2 কিভাবে হলো খেয়াল করেছেন? এবার 3 হবে, ওসমান বলবে আমাকে 3 কোথায় যাবে, হ্যাঁ, দুইটা 0 1 না, এভাবে সরবে না। মানে আমি প্রথমে শূন্য নিয়ে চিন্তা করব কত দূর যাওয়া যায়, তারপরে মানে একটা নিয়ে চিন্তা করব, তারপর আমি দুইটা নিয়ে চিন্তা করব, তারপর তিনটা নিয়ে চিন্তা করব, তারপর চারটা নিয়ে চিন্তা করব। দেখেন, তো আমি যেহেতু দুইটা নিয়ে চিন্তা করছি, এখানে 1 আছে, তাহলে এটা আমার 1, এ আমার 0 0 থাকবে, কারণ এর উপরে এখন আমরা প্রভাব বিস্তার করি নাই। তারপরে যদি 4 হয়, বেসিক্যালি আমার দুইটা ইউজ করার জায়গা শেষ, 0 দিয়েছি 1ও দিয়েছি, রাইট। এখন এটাকে আমরা যদি 4 এর ঘরে 4 পর্যন্ত যেতে চাই, সে 1 1 আবার 0 হয়ে যাবে, রাইট। দেন এ হয়ে যাবে কি 1। যখন এই রাইট সাইডের ঘরগুলো পূর্ণ হয়ে যাবে 1 1 এ, তখন এক ডিজিট বাইরে চলে আসবে, আর ওই দুইটা 1 1 কি হয়ে যাবে 0 হয়ে যাবে। দেন এটা আমার 0 এখনো আছে। আমার 5 এর জন্য কি হবে বলেন, এটা তো 0, এটা আমার 1, তারপর এটা কি আমার 0, এটা হয়ে যাবে কি 1।
বোঝা যাচ্ছে? 6 এর জন্য কে বলবে? মুশফিক বলবে। 6 বলেন, 6 আমি কিভাবে লিখবো? এটা তো 0 লিখলাম। হুম 1 এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, বুঝা যাচ্ছে? এবার আসি 7 এ। 7 এ কি হবে? এটা আমার 0, দেন 1 1 তিনটাই 1। 8 এর জন্য কি হবে? 1 0 0 0 0। এই একই প্রসেসে কত পর্যন্ত যাবে? 16 পর্যন্ত যাবে। বাট 16 পর্যন্ত যেটা হলে 16 ডিজিট পর্যন্ত যায় না। 9 এর পরে কি হয়ে যায়? এ বি সি ডি এভাবে হয়ে যায়। সো আমি যদি বলি 1 0 0 1, এটা কত? 9। 1 0 1 0, এটা কি? 8। বুঝা যাচ্ছে? দেন 1 0 1 1 কি হবে? B। দেন 1 1 0 0 কত হবে? C। 1 1 0 1 D। দেন 1 1 1 0 E। দেন 1 1 1 1 F। বুঝা যাচ্ছে? ওকে, সেটা হলো ডিজিট কনসেপ্টে। যখন আপনার ওই যে কনভার্সন হচ্ছে না, বিট ওয়াইজ কনভার্সন যেগুলো হচ্ছে, সো বিট ওয়াইজ কনভার্সনে বেসিক্যালি এক্স অর এক্স নট এগুলো আছে না, সো এক্স অর বেসিক্যালি কি সেম ডিজিট। লাইক আমি এরকম বলছি, আমার 0 0 1 0 এর সাথে এক্স অর, এটা কি হবে? 0 1 1 0। এটা যদি আমি এক্স অর করি তাহলে কি হবে? এক্স অর বলতে বেসিক্যালি আমি ডিজিট এভাবে দেখব। এক্স অর কিন্তু আমি বলেছি আমি আগে ম্যাচ করিয়ে নিব, সবার সাথে সবাইকে ম্যাচ করব। একটু খেয়াল করেন, 0 0 সেম হলে কি হবে? সেম হলে 0। আর যদি ডিফারেন্ট হয় তাহলে এইটা আর এইটা, তাহলে এটা হলো কি 1 1 আর 1 কি হয়ে যাবে? 0 0 0 তে, তাহলে এটা কত? 4। বুঝতে পেরেছি? হ্যাঁ 1 আর 1 এ যত এন্ড এর ক্ষেত্রে বলছি, আমি এক্স অর এর ক্ষেত্রে বলছি। এক্স অর এর আউটপুট সিনট্যাক্স কি? হ্যাঁ, বাকি সব 0। তো 0 0 তে দেখেন, 0 0 তে সেম হলে 0। এক্স অর করছি, 0 0 তে 0, 0 0 তে 0 আর 1 1 এ তো 1 1 এ 0 সেম হলে 0। আমি বলি x x অর, এটি আউটপুট x অরটা হচ্ছে বেসিক্যালি 1 পাইলে সেম ভ্যালু 1 আর অপোজিট ভ্যালু 0, আর x নর কি উল্টোটা, এর উল্টোটা। সো আমার সেম ভ্যালু 0 0, এটা সেম ভ্যালু, এটা কি 1, রাইট? x অর বলছি আমি, দেন 0 আর 1 ফুল ভ্যালু 0, 1 আর 1 সেম ভ্যালু 1, রাইট? সেম ভ্যালুতে 1, অপোজিট ভ্যালুতে 0, তাহলে এই 0 0 কি সেম ভ্যালু 1। আর x নর কি হবে? তার অপোজিটটা। ক্লিয়ার? ওকে। আর লজিক্যাল এন্ড অর নট এটা তো আরো সহজ। আমি এর আগের দিন মানে বেসিক ক্লাসে এক্স এন্ড অর নট নিয়ে আলোচনা হয়েছে না, এন্ড অর নট। মুশফিক আর ওসমান একদম সব উপর দিয়ে গেছে, তাই না? এদিক দিয়ে ঢুকেছে, এদিক দিয়ে পার হয়ে গেছে, ভেতরে ঢোকে নেই অতটা। বেসিক্যালি আপনাদের যেটা স্টাডি করার জায়গা সেটা হচ্ছে যে এক্স অর কিভাবে কাজ করে, এক্স নট কিভাবে কাজ করে, এন্ড কিভাবে কাজ করে, অর কিভাবে কাজ করে, হ্যাঁ, নট কিভাবে কাজ করে। বেসিক্যালি এন্ড অর নট 2 ডিজিট বাইনারি বলা হয়, 2 ডিজিট বাইনারি, তার মানে ওরা আরো সহজ। আর এক্স নরও কি 2 ডিজিট বাইনারি, রাইট? বাট এর আউটপুট সিকোয়েন্স ভিন্ন। দেখেন আমি যদি বলি এন্ড এ বি, এন্ড এ আর বি 0 0 তে কি 0 1
1 0 1 1 এটা যদি এন্ড হয় 0 0 0 0 1 এ 0 1 0 তে 0 1 1 এ 1 এটা আমরা জানি অর এর বেলায় কি হবে অর এর বেলায় যে কোনো একটা 1 রাইট অর 1 নট বেসিক্যালি যে কোনো একটা থাকবে হ্যাঁ কারণ অরে কিন্তু বিট একটাই 0 তে 1 আর 1 এ 0 ক্লিয়ার আচ্ছা এটা ছিল নট কনসেপ্ট আর XOR XNOT আবারো আসি A B XOR এটা লিখে রাখতে পারেন 0 0 0 1 1 0 1 1 XOR কিন্তু বলছি সেম ভ্যালুতে 1 অপোজিট ভ্যালুতে 0 অপোজিট ভ্যালুতে 0 সেম ভ্যালুতে 1 দুইটা সেম হলে 0 0 সেম হলে অথবা 1 1 সেম হলে কি 1 আর XNOT একেবারেই উল্টোটা তার মানে 0 0 তে 0 1 1 এ 0 আর অপোজিটে কি 1 এই সিনট্যাক্স গুলো যদি আমরা জানি বা এই লজিক বাইনারি লজিক গুলো যদি আমরা বুঝি তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো এই বিট ওয়াইজ অপারেটর গুলো আমরা মানে বুঝতে পারবো একটা কোশ্চেন বিটের আসতেই পারে সো আপনারা বাইনারি কনভার্সনটা একটু ভালোমতো জেনে যাবেন যাতে কট করে খাতায় লিখে টান দিয়ে বিট বানিয়ে কনভার্ট করে আউটপুট দেখিয়ে দিতে পারেন স্যার এক্সাম্পল কি উল্টা বললেন না সেম বলেতে 0 ওইটা একটু চেক করে নেবেন হ্যাঁ XOR এবং XNOT টা আচ্ছা সেম ভ্যালু 0 হলে XNOT টাকে কনভার্ট করে নেবেন চেঞ্জ করে নেবেন ঠিক আছে আচ্ছা আমি PHP এর একটা ফাইল বানাচ্ছি আজকের দিনের एग्जांपल আছে না রাকিব আপনি আমাকে যেটা দেখিয়েছেন আজকে যেটা দেখিয়েছেন ওটা প্রিভিয়াস एग्जांपल আছে না আজকের एग्जांपल আছে প্রিভিয়াস আছে গুড তাহলে তো আমরা বুঝতেই পারবো ডে 07 02 পেছনের দুইজন স্পেশালি হ্যাঁ নতুন দুইজন অন্যরা পরে বলবে ওনারা দুইজন না পারলে আপনারা বলবেন দেখা যাচ্ছে না তাই না এখন দেখা যায় পেছন থেকে কষ্ট হয় আর একটু বড় করে আমি একটা एग्जांपल বানাচ্ছি কম্পিউটারের স্ক্রিন থেকে বা কিবোর্ড থেকে হাত সরান সবাই টেস্ট করে যেন কেউ না বলে আউটপুটটা বলেন হালিম আপনার দুজনের একজন কালকের एग्जांपल যেহেতু আছে আই হোপ সবাই টেস্ট করে এসেছে বাকিরা কি সবাই টেস্ট করে এসেছেন না হ্যালো বলেন কি আগের দিনের আলোচনা না করা জায়গাগুলোকে ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলের বিষয়ে এর আগেও একবার আমরা বলেছি যে ভেরিয়েবল কি ভেরিয়েবল হচ্ছে মেমরি লোকেশনের নাম
যেখানে আমি অ্যাক্টিভ ভ্যালু স্টোর করতে পারি এবং সেটা অবশ্যই কি পরিবর্তনশীল, মানে ভ্যালু বা মান আমি পরিবর্তন করতে পারি। তো এটা হচ্ছে বেসিক ভেরিয়েবল এর কনসেপ্ট, বাট ভেরিয়েবলের কিছু রুলস আছে না? ভেরিয়েবল স্টার্ট হবে কি দিয়ে? ডলার সাইন দিয়ে। স্পেশাল ক্যারেক্টার ছাড়া বাকি সকল ক্যারেক্টার লাইক এ টু জেড স্মল, এ টু জেড ক্যাপিটাল, আন্ডারস্কোর 0 to 9 সাপোর্ট করবে। আর ভেরিয়েবলের নামের সামনে কি দেওয়া যাবে না? নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না। এই হচ্ছে নিয়ম, এই নিয়মগুলো আমাদের মানতেই হবে। এছাড়াও ভেরিয়েবল সম্পর্কে আরো বিশেষ কিছু বিষয় আমাদের জানা থাকা দরকার। অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে প্রিডিফাইন্ড ভেরিয়েবল, ভেরিয়েবল স্কোপ, ভেরিয়েবলস ফ্রম এক্সটার্নাল সোর্স। আমরা যদি এই স্লাইডগুলো একটু দেখি, আমি নোটগুলো একটু খেয়াল করবেন। নোটগুলো সুন্দর করে ডিফাইন করে দেওয়া আছে। এটা আমরা যদি বুঝে পড়ি প্রবলেমগুলো, যে কোনো প্রবলেম আমার সামনে আসলে সেটা সম্পর্কে আমরা সলিউশন দিতে পারবো এবং এর আউটপুটও বলতে পারবো। বেসিক ভেরিয়েবল সম্পর্কে যেটা আছে আমরা অলরেডি বলেছি, এটা আগের আলোচনা, এবং আমাদের এই এক্সাম্পলটা এক্সিকিউট করেও দেখতে হবে। এখানে একটা নতুন জিনিস আছে, একটু খেয়াল করেন। আমি এই আউটপুটটাকে নেই, হ্যাঁ, দেন এটার উপরে আলোচনা করি। এটাকে আমি কমেন্ট আউট করি। অনেক কাঠখড় পোড়াতে হবে এবার। এই দুইজনের মধ্যে আবার আমি করে দেই, ডলার বিআর দিয়ে দিই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি, দেখেন এটাকে কি বলা হচ্ছে, একটা ভ্যালু ভেরিয়েবল ফোতে অ্যাসাইন করা হচ্ছে। এই এটাকে কি বলা হয়, কি সাইন? রেফারেন্স সাইন। নরমালি এটাকে সিম্বল হিসেবে যদি আমি ধরি এন্ড% ধরা হয় না, এন্ড% ধরা হয়। এন্ড%টা রেফারেন্স সাইন হিসেবে ইউজ হয় ভেরিয়েবলে। আগে থেকেই বলে রাখে, আরো পরে আসবে, যখন ক্লাস কনসেপ্টে যাবে তখন ইনস্ট্যান্স সাইন হিসেবে এটাকে ইউজ করা হবে। ক্লাস সিআই করেছেন তখন ওটা দেখা গেছে, ওটা এখনই আসছি না, ক্লাসের কনসেপ্টে আমি এখনই যাচ্ছি না, ওটা রেফারেন্স হিসেবে কাজ করবে। তো একটু খেয়াল করি, যদি আমার আলটিমেট আউটপুটটা কি, যদি আমি বলি আমার বারের মধ্যে কি আছে, আমি আপাতত যদি এই পর্যন্ত বন্ধ করে রাখি, আর আমি যদি জাস্ট ইকো এখন ডলার বার দেই, আমার আউটপুটটা কি হবে? বব।
আনটার্মিনেটেড কমেন্ট স্ট্রিং লাইন 10 ক্লোজ করা হয়নি, যেহেতু 7 আমাকে কিন্তু খুব স্ট্রিক্টলি এটা ফলো করতে হবে। খেয়াল করেন আমাকে রেফারেন্স দিচ্ছে, 4 ভ্যালুটা কোথায় চলে যাবে, বারে চলে যাবে। যদিও আমি রেফারেন্স ভেরিয়েবল যদি ইউজ নাও করতাম তাও কিন্তু অ্যাসাইনই হতো, ইকুয়াল যেহেতু, রাইট? বাট আমরা রেফারেন্স ভেরিয়েবল ইউজ করাতে 4 রেফারেন্স ধরে এই 4 ভ্যালুটা কোথায় দিয়ে দেবে, বারে। এবার বিষয়টা অনেক ইজি আছে, আমার বারের মধ্যে কি আছে, 4 আছে, রাইট? এবার আমাকে আলামিন বলবে এইবারে কি আছে। আরেকটা ডিক্লারেশনও দিচ্ছি যে 3 জনকে আমরাই নিব, প্রথম 3 জনকে ক্লাসের ফার্স্ট 2 মানে 1 2 3 যারা পারফর্মার হবে তাদেরকে আমরাই নিব, ঠিক আছে? ওকে, ওখানে তো মক টেস্টগুলো হবে, ওখানে টিচাররা দিবে। হ্যাঁ, ক্লাস পরীক্ষা এখানেই হবে আমাদের, মকগুলো আমাদের এখানেই হবে। হ্যাঁ, টিচার কোশ্চেন করবে, আপনারা পরীক্ষা দেবেন। হ্যাঁ, আমাদের অটোমেটিক সিস্টেম আছে, সেখান থেকেও আমরা করতে পারি, অথবা রিটেন হতে পারে। ম্যাক্সিমাম কেসেই মকগুলো সব রিটেনে হয়, যাতে আপনি টিক করতে পারেন। টিক করে আমাদের ট্রেনাররা অ্যাসিস্ট করার পরে রেজাল্ট আপনাদের ওয়েবে পাবলিশ করা হবে, এবং ওখানে লেখা থাকবে, নোট দেয়া থাকবে যে আপনি এই পোরশন আর একটু পড়েন, এতদিন সময় লাগবে, বা স্টাডি করেন, এইটা পড়েন, রাইট? অথবা বলা থাকবে যে আপনি রেডি টু এক্সাম, রাইট? এভরি 15 ডেজ মানে পার মান্থে 2টা করে মকের ব্যবস্থা করব আমরা। বাট কোর্স চলাকালীন সময় অনেকগুলো পরীক্ষা আপনাদের দিতে হবে। আজকেও একটা পরীক্ষার ডেট ছিল ওই ফার্স্ট ক্লাসের উপরে বেস করে, বাট আমি কোশ্চেন করতে পারি নাই, সময় পাই নাই। তো এই কারণে এই পরীক্ষাটা আপনাদের বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবারে আজকে যতটুকু পর্যন্ত কভার করব তার উপরে হবে। জাজ করো যখন লেভেলে আছি কতটুকু শিখতে পারছি। দেখেন, স্কোপ ভেরিয়েবল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি আমার যে ভেরিয়েবলটা সেটা কোথায় কাজ করবে। এটা এই যে ছোট্ট একটা লাইন, এই লাইনটা কি বোঝাচ্ছে, মানে আমরা এই লাইনটা দিয়ে কি বুঝতে পারছি? যদিও এই কিওয়ার্ডটা সম্পর্কে অনেকেই অবগত না। ইনক্লুড, এটা একটা ফাইল নেম। আমি কোনো একটা পিএসপি ফাইলও ইনক্লুড করতে পারি এখানে। এটার মিনিং হচ্ছে যে যদি কোনো ফাইল এখানে ইনক্লুড হয়, রাইট, তাহলে ওই ভেরিয়েবলটা, উপরের এ ভেরিয়েবলটা তার ভেতরে কাজ করবে কিনা। যদি করে, ভেরিয়েবল স্কোপে সেটা অ্যালাউড, রাইট? এই যে here the $a variable will be available within the include b.inc script, right? তো আমরা এটা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আবার ভেরিয়েবল স্কোপ ফাংশনের জন্য, ভেরিয়েবল স্কোপ ক্লাসের জন্য, হ্যাঁ, বা অ্যারের জন্য, গ্লোবালসের জন্য কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। বলেন। এটা একটা স্ক্রিপ্টিং এক্সটেনশন। হ্যাঁ, আমরা এটা পিএসপি দিয়েই করাটাই ওয়াইজ হবে। এটা একটা, এই যেখানে লেখা আছে দেখেন, b.inc স্ক্রিপ্ট, মানে পিএসপি স্ক্রিপ্টে এক্সটেনশনে লেখা যায়। ওকে, এর মানেটা হচ্ছে এরকম যে আমি যদি বলি b.php, একটু খেয়াল করেন,
সিম্পলি আমি এখানে লিখে রেখেছি কি ইকো এ, রাইট? কি লিখেছি? শুধু লিখেছি ইকো এ অথবা a প্লাস 10, যা ইচ্ছে তাই। এবার এগুলোকে আমি একটু কমেন্ট করি। আমি বলছি ডলার এ ইকুয়াল কত? 1 এক্সাম্পল অনুযায়ী। তারপরে বলছি ইনক্লুড এর মধ্যে আমি বি ডট পিএসপি দিয়েছি। জাকির, আউটপুট কি হবে এটা যদি আমি রান করাই? রিপন বি ডট পিএসপি ফাইলটা আছে, ভেরিয়েবলটা সহ প্রিন্ট করবে। দ্যাট মিন্স এর অর্থ হচ্ছে, এতটুকু কোডের অর্থ হচ্ছে আমার এখানে a ইকুয়াল 1 তো আছেই, ইনক্লুড যখন করেছি এই যে বি ডট পিএসপি এই ফাইলের মধ্যে যত কোড আছে সব এখানে বসে যাবে। ওসমান বুঝতে পারছেন? যে বি ডট পিএসপি যত কোড, যদি 100 লাইনের কোড থাকে 100 লাইনের কোডই কোথায়? এখানে বসে যাবে। আর ওই 100, হ্যাঁ, এই জায়গায় চলে আসবে। সাধারণত পিএইচপি তে যখন আমরা ইনক্লুড ফাইল ইউজ করি তখন অনেক সময় মাইএসকিউএল এ বেশি ইনক্লুড ব্যবহার করলে ওটা হলো সমস্যা দেখায়। বলে যে পাথ ফাইন্ডার বা এরর দেখায়, এই ধরনের পাথ ঠিক মতো না দিলেই এরর দেখায়। আপনি নাম্বার অফ ফাইল দিলেও কোনো সমস্যা নাই। মানে যদি একটা ইয়েতে 8-10টা বা ইনক্লুড করি তখন এটা একটা সমস্যা দেখায়। একটু বলে নেই, ওখানে অ্যাকচুয়ালি কিছু স্পেসিফিকেশনস আছে যে আপনি কোনগুলোকে ইনক্লুড করবেন, কোনগুলোকে ইনক্লুড ওয়ান্স করবেন, কোনগুলোকে রিকোয়ার করবেন, কোনগুলোকে রিকোয়ার ওয়ান্স করবেন। যদি সেটাতে এলোমেলো আসে আপনাকে ওয়ার্নিং দেখাতে পারে, এরর দেখাবে না। হ্যালো, আমি বোঝাতে পেরেছি? ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার্ড ওয়ান্স, এটা যখন আসবে তখন আমি ডিটেলে যাব, রাইট? বাট এতটুকু বলে রাখি, যদি শুধুই পিএসপির ফাইল অথবা পিএসপি ক্লাস হয় সেক্ষেত্রে আমি ইউজ করব রিকোয়ার ওয়ান্স। আর যদি পিএসপি ফাইল বাট তার ভেতরে স্ক্রিপ্ট আছে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আছে, তখন আমি ইনক্লুড ওয়ান্স প্রয়োজন অনুযায়ী। স্কোপ বলা হচ্ছে যে আমি একটা ফাইলের ভেতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, অন্য ফাইলে সেটা ইউজ হচ্ছে, বাট যদি সেটা ইনক্লুড দিয়ে হয় অথবা ইনক্লুড ওয়ান্স দিয়ে হয় তাহলে সে পাবে। ওকে, দ্যাট মিন্স আমার আউটপুট আসার কথা 11। কই আমার ব্রাউজার কোথায়? দেখেন না, ইকো তো দেওয়াই আছে বি ডট পিএসপি এর মধ্যে। আলামিন, কনফিউশন আছে? নেই। সাইফুল বোঝেন নাই? এর মান তো ওই ফাইলে অ্যাসাইন করা আছে না? এখানে কত দেওয়া আছে? বেসিক্যালি এইটা, আর এর ভেতরে ইকো এ প্লাস 10 একই তো না? মানে ওর ভেতরে যত কোড আছে সেটা তো এখানে এসে বসে যাবে আলটিমেটলি, বাট ফিজিক্যালি না বসলেও সেটা রান টাইমে বসবে। আসিফ বোঝা যাচ্ছে? আব্দুল্লাহ, গুড। কোশ্চেন করবেন কিন্তু, আপনার কাছ থেকে কোনো কোশ্চেন আসছে না। পেছনে থাকাতে আমি আপনাকে মাঝে মাঝে দেখতেও পাচ্ছি না। এই যেমন জাকিরকে আমি টের পাচ্ছি, আর আপনি লাল টি শার্ট পরে আসবেন। ঠিক আছে ওসমান, আপনি হলুদ কালার অথবা কমলা কালার পরে আসবেন। আমি বেসিক্যালি বলেছি যে 5-6টা ক্লাসের পর কিন্তু সবার সাথে আমার পরিচয় হয়ে যাবে। আমি কাউকে আর ভুলবো না আগামী 5 বছর। 5 বছরে মনে করেন, এখন আগে অনেক দিন মনে থাকতো, এখন আস্তে আস্তে কমে আসে, বয়স হচ্ছে না। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছি। তো বাই দ্য ওয়ে,
প্লাস্টিক সার্জারি না করলেই হয়। যাই হোক, স্ল্যাশটা বেসিক্যালি এটা নিয়ম, হ্যাঁ, সেম ফোল্ডারের জন্য স্ল্যাশটা নিয়ম, বেটার। হ্যাঁ, প্র্যাকটিসটা এভাবে রাখাই ভালো। সাজেস্ট করছে, হ্যাঁ, আমার চেয়ে যে ভালো সে যা সাজেস্ট করবে আমি মেনে নিব মাথা নিচু করে। ডেফিনেটলি আমরা যা জানি নেটবিনস আমাদের চাইতে ঢের বেশি জানে, আর নেটবিনস যেহেতু ভাবে লিখতে বলছে ওইটাই প্র্যাকটিস করা উত্তম, তাই কিনা? আমি লিখলে তো এভাবে লিখতাম, কিন্তু ঝামেলা ডট স্ল্যাশ আবার লিখতে হবে, এভাবেই তো কাজ করে, সেটা বোঝা যাচ্ছে। বাট আমি হয়তো জানি না যে ডট স্ল্যাশ না দিলে কখনো কখনো প্রবলেম হতে পারে। আপনি যদি লিনাক্সে যান এটা কাজ করবে না, বুঝতে পেরেছি? ফর সেফটি, আপনার কম্পিটিবিলিটির জন্য আপনাকে কিন্তু আগে থেকে সে সতর্ক করে দিচ্ছে। সো ডেভেলপমেন্ট অলওয়েজ লিনাক্সে বেটার হচ্ছে। হ্যাঁ, লিনাক্সে কোনটা কাজ করবে না, এটা নাকি এইটাই, এটা সার্ভারে তুললে সার্ভার কম্পিটিবিলিটির উপর বেস করে কাজ এইটা করবে। আমরা যদি এরকম করি সেটা নাও করতে পারে, ঠিক আছে? সো আমার সাজেশন হবে আপনারা সবাই উবুন্টু ইনস্টল করে নেন বাসার মেশিনে, উবুন্টুতে প্র্যাকটিস করা, তাহলে অনেক কিছু ধরা পড়বে। ওকে, আমরা রেফারেন্স ভেরিয়েবল নিয়ে কথা বলছিলাম, আরো কিছু রেফারেন্স ইস্যু রয়েছে সেটার উপরে একটু আলোকপাত করি। সরি, এটা স্কোপ ভেরিয়েবল। হ্যাঁ, সার্ভার বা এক্সচেঞ্জে দেখাচ্ছি ডটনেটে গেলে আমরা যখন এরকম যাচ্ছি তখন কিন্তু সার্ভারটা দেখাচ্ছে সেশন ফাইল এগুলো দেখে, এটা তো প্রিডিফাইন। আমরা তো এটাকে আবার প্রিডিফাইন অ্যারে, প্রিডিফাইন ভেরিয়েবল, সার্ভার, সেশন, তারপরে হচ্ছে ফাইল, রিকোয়েস্ট। হ্যাঁ, এখন আরেকটা ভেরিয়েবল স্কোপ আছে, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ আছে আর লোকাল স্কোপ আছে। হ্যাঁ, ফাইলের ভেতরে আছে, ফাংশনে নেই, ওটা গ্লোবাল স্কোপ। আর যখন আপনি ফাংশনের ভেতরে আছে এটা লোকাল স্কোপে আছে, রাইট? এটা কিভাবে কাজ করছে একটু খেয়াল করি। দেখেছেন, গতদিন নিচে নিচে আসছিল, আজকে সমানে সমানে আসছে, মানে মেজাজটা কার খারাপ হয় দেখা দেখেন। কালকের মেশিন ছিল একটা, আজকের মেশিন ভিন্নটা। আমার আউটপুট কি আসবে? একজন এক বলেছে, আরেকজন কিছু না, ব্ল্যাঙ্ক। আর 3 সেন্স ভেরিয়েবলের ভ্যালু তো উপরে এর মান কোনো কিছু আছে নেই। হ্যাঁ, লোকাল স্কোপে ধরা খেয়েছে আমি ফাংশনের মধ্যে আছি, সো ফাংশন তো তার বাইরে ভেরিয়েবলের অ্যাক্সেস পাবে না, রাইট? ওটাকে লোকাল স্কোপ বলা হয়, যে লোকাল স্কোপ, লোকালি কাজ করতে হলে লোকাল ডিক্লারেশন লাগবে, রাইট? সো এই যে ভেরিয়েবলটা যখন আমরা বাইরে এটাকে ডিক্লেয়ার করছি, এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আছে, আর ফাংশনের ভেতরের যে ভেরিয়েবল গুলো সেগুলোকে লোকাল ভেরিয়েবল বলা হয়। যদি লোকালি ইউজ করতে হয় তার ভেতরেই ডিফাইন হতে হবে অথবা প্যারামিটার হিসেবে আসতে হবে। যদি আমি এখানে এটা দেই তাহলে আমার প্রবলেম সলভ, এরর থাকবে না, হ্যাঁ, আউটপুট 1 দেখাবে, সবই ঠিক আছে। এই যে মিসিং আর্গুমেন্ট 1 ফর টেস্ট, তখন এখানে একটা গন্ডগোল দেখা দিল, রাইট? যে ফাংশন তো কল হয়েছে, আমি তো
মানে তাকে প্যারামিটারই পাস করি নাই, রাইট? সো আমি যদি এটা অ্যালাউ করে দেই প্যারামিটারটা সে ওখানে যাচ্ছে, 1 ভ্যালু চলে যাচ্ছে, বাট আমি বেসিক্যালি প্যারামিটারাইজ করছি এখানে গ্লোবাল, এটা লোকাল ভেরিয়েবল হিসেবেই এখানে সে কিন্তু কাজ করছে, সে গ্লোবালি কাজ করছে না। তো একটা জিনিস ক্লিয়ার যে ফাংশনের ভেতরে যদি কোনো ভেরিয়েবলের ইউজ আমি করতে চাই এবং সেটাকে আপনাদের ওই ফাংশনের ভেতরেই কি করে নিতে হবে, ডিক্লেয়ার করে নিতে হবে, কারণ স্কোপটা কি লোকাল। আর যখন ফাংশনের বাইরে যদি একটা পিএসপি ফাইল হয় সেখানে যদি কোনো ভেরিয়েবল ডিক্লারেশন থাকে সেটা গ্লোবাল স্কোপে থাকে। তো মনে করেন যে আমি এখানে ফাংশন কল করেছি, ভ্যালু ইউজ হচ্ছে, সে যদি কোনো কিছু রিটার্ন করে আর ওই রিটার্ন ভ্যালুর সাথে যদি এটার কোনো অপারেশন থাকে সেটা আমি করি এবং আউটপুট দেখতে চাই, একটা কি ফাংশন রিটার্ন থেকে আসলো আর একটা গ্লোবাল স্কোপ থেকে আসলো, রাইট? একটু খেয়াল করেন যে সে আমাকে একটা সলিউশন দিচ্ছে, আমার হাতে একটা কনক্রিট ভ্যালু আছে, আমার দরকার শার্ট আর প্যান্ট, আমার হাতে শার্ট আছে, রাইট? আমি কোন একটা ফাংশনকে বললাম তুমি হলুদ কালারের একটা প্যান্ট আমাকে রিটার্ন করো, সিনেমার নায়করা পরে না? আচ্ছা, তাহলে সেটা আসার পর আমি শার্ট প্যান্ট একসঙ্গে আউটপুটে দেখাবো, তাহলে ফাংশন যেটা আমাকে রিটার্ন করেছে ওটা ডেফিনেটলি কোনো একটা ভেরিয়েবলে অথবা সরাসরি আমি ইউজ করতে পারি, ওইটা হলো রিটার্ন ভ্যালু, রাইট? আর প্যান্ট হচ্ছে রিটার্ন ভ্যালু, আর শার্টটা আগে থেকে কি করা আছে, ডিক্লেয়ার করাই আছে, ডিফাইন ভ্যালু দেওয়াই আছে, ওটাকে বলা হয় গ্লোবাল স্কোপ। আমি যে কোনো সময় সেটা আমি নিয়ে নিতে পারি কারণ আমার কাছে শার্ট আছেই। আর ওই প্যান্টটা বানানোর জন্য ভেতরে ভেতরে যত কি হয়েছে, ওই কন্টেইনার ইউজ হয়েছে, অ্যারে বলেন ভেরিয়েবল বলেন, সেগুলো কিন্তু সব লোকাল স্কোপে হয়েছে, ও তার ভেতরে, তার বাইরে কোনো অ্যাক্টিভিটিস নেই, একটা নির্দিষ্ট জায়গার ভেতরে সেটা ইউজ হয়েছে, রাইট? সো এটা লোকাল স্কোপ আর এটা কি গ্লোবাল স্কোপ। এই এটা এখানকার জন্য গ্লোবাল স্কোপে আছে, এই এটা এখানকার জন্য লোকাল স্কোপে আছে। এটা তো স্যার এটার ভেতরে আমরা ই করে নেই মানে ফাংশনের মধ্যে না, এই কারণে তো একে আনডিফাইন বলছি, একটু খেয়াল করেন, কারণ আমি প্রথমে এটাকে দেখতেই চাই নাই, সো এখানে শুধু ডিক্লেয়ার হয়েছে, তারপরে আমি কিছুই বলি নাই, সো দ্যাটস ওয়াই এর জন্য এরর রিটার্ন করছে না। এররটা কোথা থেকে রিটার্ন করছে একটু খেয়াল করেন, লাইন নাম্বার 21। আমি ইকো এ দেখতে চেয়েছি, বাট এই এখতিয়ার আমার এখানে নেই কারণ আমার এই ফাংশনের ভেতরে এ ডিক্লেয়ারই হয়নি। ক্লিয়ার? ওকে, আরো একটা এক্সাম্পল আছে স্কোপের উপরে। গ্লোবালস, কি বিপদ। কে বলতে পারে আউটপুট কিভাবে আসবে? যখন আমি গ্লোবাল ইউজ বলছি, সুপার গ্লোবালস, রাইট? আমার এখানে এটা যেখানেই ডিক্লেয়ার থাকে, এই পেজের মধ্যে যে কোনো জায়গায় থাক, গ্লোবালস ভেরিয়েবলের অ্যারের ইন্ডেক্সের মধ্যে যখন আসবে তখন আমার ডলার সাইন দেওয়ার দরকার নেই, ইন্ডেক্স আকারে সে গ্লোবালসকে পেয়ে যাবে। তখন এই এ গ্লোবাল এ মানে পাবে 1 আর বি মানে পাবে কত 2, সে অ্যাসাইন হবে কোথায়, বি তে। সো বেসিক্যালি আমি যখন ভেরিয়েবল বি কল করব আমি আউটপুট পাবো, আমি যেখান থেকেই চাই, কারণ ফাংশন কিন্তু সেটা সেট কল হওয়ার সাথে সাথে কি সেট করে দিয়েছে না,
তারপরে আমি কল করছি বি কে, তো মানে আমার আউটপুট কত 3। আব্দুল্লাহ সবাইকে বোঝাবে, বলেন। গ্লোবাল এ এর ভ্যালু হচ্ছে স্যার 1, আর গ্লোবাল বি এর ভ্যালু হচ্ছে 2। তো স্যার 1 এবং 2 যোগ করার পরে হচ্ছে 3, আর তখন বি এর এইটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে 3 স্যার। এই ভ্যালুটা হচ্ছে 3। বেসিক্যালি এই সিনট্যাক্সটা কি অ্যারের মতো লাগছে না, গ্লোবাল অ্যারে। তো যখনই অ্যারে তখন কি ইন্ডেক্স, আর ইন্ডেক্স গুলোকে স্ট্রিং আকারে যায় এবং সিঙ্গেল কোটে ইন্ডেক্স গুলোর সামনে কিন্তু আমার ওই ভেরিয়েবলের নামটা ঠিক রাখতে হবে, $সাইন উচ্চ থাকবে। আবার গ্লোবাল যদি কোনো অ্যারে ইন্ডেক্স ডিফাইন করে সেটাও কিন্তু আলটিমেটলি পরবর্তীতে আমি যদি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে চাই উইদাউট গ্লোবালস, তখন $সাইন আমাকে বসিয়ে নিতে হয়। ঠিক আছে, আমি যদি এটা বি না বলে আমি বলতাম ডি, তাহলে আউটপুটটা আমি কোথা থেকে পেতাম, বিতে পেতাম না ডিতে পেতাম, $ডি তে পেতাম। বিষয়টা বোঝা যাচ্ছে? না, হ্যাঁ দিতে পারছি। সো আমার আউটপুটটা আসে কত একটু দেখে নেই কনফার্মেশনের জন্য, 3। মানে লোকাল ভেরিয়েবলটাকে গ্লোবাল ভেরিয়েবলটাকে আমার লোকাল অ্যাক্সেস করার এটাই হচ্ছে এটাই নিয়ম, হ্যাঁ এইভাবে করতে হবে। কাজ করছে। মানে আপনি গ্লোবাল ভেরিয়েবলকে যদি লোকালি ইউজ করতে চান এভাবে করতে পারেন, সরাসরি আপনি ইউজ করতে পারবেন না। ওকে, আরো কিছু পদ্ধতি আছে ডেফিনেটলি, হ্যাঁ, যার মাধ্যমেও করা যায়, বাট এটা একটা ওয়ে যে আপনার গ্লোবাল ভেরিয়েবল আছে বাট ওইটাকে আপনি লোকাল স্কোপে ইউজ করতে চাচ্ছেন, সো আপনি সরাসরি ভেরিয়েবল $সাইন দিলে পাবেন না, গ্লোবাল ইন্ডেক্স আকারে সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। বলেন। কোঅর্ডিনেটর বা লারাভেলে এই গ্লোবাল ভেরিয়েবল কি কাজ করবে? পিএসপি তো ডেফিনেটলি কাজ করবে, কন্ট্রোলারে আপনি রাখেন, বাট গ্লোবালি আমি গ্লোবাল ভেরিয়েবল ইয়া করলাম আরেক ফাংশনে যে ওটাকে কল করি পারবেন। বাট এটা আপনি যখন ফ্রেমওয়ার্কে যাবেন, যেহেতু ক্লাস বেসড, গ্লোবাল ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবেন ডেফিনেটলি কনস্ট্রাক্টরে, তখন এটার অ্যাক্সেস পাবেন। কনস্ট্রাক্টরে দিয়ে দিলেই সে পেয়ে যাবে, আদার্স অন্যরা পেয়ে যাবে। ওকে, ফাংশনের ভিতরে কনস্ট্রাক্টর তো প্রথমে রান হয়ে যায় যখন ইয়ে হয় ক্লাসে। ক্লাসে। এটা অ্যাকচুয়ালি স্কোপেরই আরেকটা এক্সাম্পল, বাট এটা সম্পর্কে কে বলতে পারে একটু বলেন তো। এটা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করার কারণে আমার ভেরিয়েবলের মানটা আর চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে পারবে না কেউ, যে মান আছে সেটা সেটাই থাকে। হোল্ড করে রাখি এক্সিকিউশন পর ফার্দার ইউজের জন্য। ওকে, এটার একটা আউটপুট সিনট্যাক্স দেখি। এর মান কত আছে, 0 না? টেস্ট দেয়া হয়েছে, ফার্স্ট টাইমের জন্য 0, বাট সে তো ভেরিয়েবল না।
যখন আপনি এখানে স্ট্যাটিক অ্যাসাইন করে নিচ্ছেন 0 ইকো দিচ্ছেন a, তার ভিতরে কত আছে? 0ই আছে। তারপরে আপনি কি করছেন? ইনক্রিমেন্ট করছেন, বাট এর আগে কিন্তু আর এখন আর স্ট্যাটিক নেই, সো দ্যাটস ওয়াই সে কিন্তু আবার a কে ইনক্রিমেন্ট করে 1 নিয়ে নিয়েছে, রাইট? হাজারবার দিলে হাজারবারই একই কনসেপ্ট। স্ট্যাটিকটা দেওয়ার প্রয়োজনটা কি? বেসিক্যালি যখন আমরা কোনো ভেরিয়েবল, অ্যারে, ইভেন ফাংশনের সামনেও স্ট্যাটিক দেই, তখন বেসিক্যালি যা করতে চাই যে এই ভেরিয়েবলটার মান আমি পরিবর্তন করতে চাচ্ছি না। এটা বেসিক্যালি একটা ইন্ডিকেশন। যখন কোডে আমি কোনো ভেরিয়েবলের নামের সামনে আমি স্ট্যাটিক ইউজ করব, সে লাইক কিছু পোর্শন অফ কোড আমি লিখেছি, অন্য আরেকজন এটাকে মডিফিকেশন করতে চাচ্ছে, তাকে আমি এই কিওয়ার্ডের মাধ্যমে, বা এটাকে আমরা নর্মালি যদি আমরা বলি তাহলে এটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ইনক্যাপসুলেশন এর একটা সিনট্যাক্স বলি। তো এটা ইউজ করাতে বলা হয় যেন এই ভেরিয়েবলের মানটা ইন দিস স্কোপ যেন পরিবর্তন না করা হয়, রাইট? আমি কোনো কিছু দিচ্ছি না, দ্যাট মিনস পরিবর্তন যোগ্য, বাট আমি যখন ইউজ করছি তখন এই স্কোপে যেন এর পরিবর্তন না করা হয়, স্ট্যাটিক রাখা হয়। এটা ফাংশনের বেলাও একই কথা। ওকে, demonstrated function scope সম্পর্কে variable converting to variable this can be set dynamically. এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। এটা ভেরিয়েবল না, সম্ভবত লাস্ট এক্সাম্পল। এটা বিপজ্জনক। PHP syntax মানে এটা কি একটু বলেন? একটা ভেরিয়েবলের মান আরেকটা ভেরিয়েবলে ভ্যালুটাও ভেরিয়েবলের সাথে ইউজ করা যায়, এটা ইউজ করা সেম ভেরিয়েবলে দুইটা ভ্যালু হবে আর কি, দুইটা ভ্যালু আর মানে আমি যদি এটা এখানে হ্যালো ওয়ার্ল্ড ইকো করলে দুইটাই দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড দুইটাই একসাথে দেখাবে। একই ভেরিয়েবলে একাধিক ভ্যালু অ্যাসাইন করার যে সিস্টেম, বা যদি আমরা করতে চাই তখন আমরা ভেরিয়েবল সিনট্যাক্স ইউজ করতে পারি। ভেরিয়েবল বলা হচ্ছে কখন, যখন ভেরিয়েবলের সামনে আরেকটা ডলার সাইন দেওয়া হচ্ছে, তখন সেটাকে ভেরিয়েবল বলছে। সো লেটস চেক। dollar sign with content hello and
ডলার হ্যালো উইথ কনটেক্সট ওয়ার্ল্ড, এই যে ডলার হ্যালো উইথ contents world, therefore the statement, right? Therefore the statement hello world. এই যে em দেয়াতে বলেন, ডলার সাইন কি HTML কাজ করছে? বুঝি নাই। ডলার এ এটা তো HTML না, আরে ভেরিয়েবল, বাট এটা তো পিএসপি সিনট্যাক্সে নেই, কিন্তু এমফাসিস করবে, মানে ইয়ে করবে আর কি, কাট করবে আর কি এইচটিএমএল এ। আমি ভেরিয়েবল ডলার সাইন এ দিয়েছি, এর মানে এর ভ্যালু এখানে আসবে না। এর মান কখন আসবে? যখন আমি পিএসপি সিনট্যাক্স এর মধ্যে তাকে ইকো দিব, তার আগে তো না। বোঝা যাচ্ছে? এখন এই এর মান যখন আমি ডলার এ বলেছি এর ভিতরে হ্যালো ছিল, যখন ডাবল ডলার এ বলেছি তখন এর মধ্যে কি আছে? ওয়ার্ল্ড আছে। মানে আমি একই ভেরিয়েবলের ভিতরে একাধিক ভ্যালু রেখেছি। ক্লিয়ার? দুইটাই করা যায়, এর বেশি করা যায় না। হ্যাঁ, নাহলে তো মানুষজন ডলার দিয়ে প্রোগ্রাম করে শেষ করে ফেলে। হ্যাঁ, এরকম লোকের সংখ্যা অনেক। হ্যাঁ, এরকম লোকের সংখ্যা অনেক। যেমন আমি মানে একটা আর্টিকেল পড়ছিলাম, কোরিয়ান, উনি বেসিক্যালি আমেরিকান, নিউ ইয়র্কে থাকতেন, হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো জব নিয়ে কোরিয়াতে আসছে। মানে নিউ ইয়র্কে যে স্যালারি তার দুজন মিলে পেত, এখানে তার 5 গুণ স্যালারি, রাইট? যা পেত 5 গুণ স্যালারি। কোরিয়াতে যারা ইংরেজি জানে তাদের খুবই ডিমান্ড, বিশেষ করে লেকচারের ইস্যুতে প্রচুর টাকা তারা দেয়। বাট ওদের কালচারের সাথে সেট করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। তার কথায় এরা এমন একটা জাতি যা সবকিছু লেখে একটা লেটারে। মানে ওদের লেটার বেসিক্যালি 40টা, বাট ওই সব লেটারের এক লেটার হচ্ছে একটা স্ট্রেট টান, তারপরে এদিকে টান দেয়, এদিকে টান দেয়, উপরের দিকে টান দেয়, নিচের দিকে টান দেয়, এই দিয়ে তাদের ভিন্ন ভিন্ন লেটার। আবার নাম্বার ওই টানের উপর বেস করেও নাম্বার। হ্যাঁ, শুধু স্বরবর্ণগুলোতে একই রকম, ব্যঞ্জনবর্ণগুলো আলাদা বিট, বাট পার্থক্য বোঝাটা নতুনদের জন্য খুবই টাফ আর কি। তার মানে যদি এরকম করা যেত তাহলে এই একটা দিয়ে সবাই করে ফেলার চেষ্টা করতেই আর কি। আমি ভেরিয়েবলের নাম বুঝি না, সো আমি এ দিয়ে শুরু করলাম, এ দিয়েই শেষ করে ফেললাম। যেটা বোঝা যাচ্ছে যে $1, $2, $3 বেসিক্যালি প্রোগ্রাম করার কোনো মানে হতো না, কারণ অন্য প্রোগ্রামার এটা বুঝতোই না, আপনিও জানতেন না, বুঝতেন না। হ্যাঁ, এটা দুইটা দিলে এক যে না, আমি একই ভেরিয়েবলের ভিতরে যদি দুইটা ভ্যালু রাখতে চাই এবং দুইটা ভ্যালু দুই ভাবে, আমি এরকম করছি না যে আমি কনক্যাট করছি, কনক্যাট করলে তো এটা ডিফারেন্ট ইস্যু। এটা কিন্তু কনক্যাট হচ্ছে না, আমি $1 এতে যে ভ্যালু পাচ্ছি $2 এতে ভিন্ন ভ্যালু পাচ্ছি, বাট ভেরিয়েবল কিন্তু আমার একটাই, ভেরিয়েবলটা কি? ডলার এ। ক্লিয়ার? সেটা খুব ভালো মতো মনে রাখবেন, এটা দিয়ে পেঁচাতেও পারে আপনাকে। আচ্ছা, কয়েকটা ছবি নেই। হ্যাঁ, একটু লাইটটা দেন তো। বসেন।
হাজার একটু আসো এই দিক থেকে এনার্জি শেষ ঠিক আছে থ্যাংক ইউ চেষ্টা করছেন স্যার তো ওখানে খাবারের কষ্ট হয়ে যাবে ওখানে তো চা খাই তা হবে বাট আমরা আমরা মন্ত্র ওকে সো মানে এই পর্যন্ত এসে আমরা গত ক্লাসকে শেষ করতে পেরেছি রাইট সেশন কোনটা এক্সাম্পল কোথায় আছে অপারেটরে এইটা এরর হ্যান্ডলিং লজিক্যাল অপারেটর এখানে এক্সিকিউশন অপারেটর ইকুইভ্যালেন্স এইটা এরর কন্ট্রোল এটা কিন্তু আমি বলেছি এট দ্য রেট হচ্ছে ইয়ে করে এররটাকে কন্ট্রোল করে দেয় যেমন যদি কোনো এরর আসেও সে কিন্তু এরর হিসেবে ওটাকে দেয় না বাট অবশ্যই সেটা স্টেটমেন্টের সামনে হতে হবে এট দ্য রেট টপটা কোথায় বসাতে হবে স্টেটমেন্ট যেটা লজিক ডিফাইন করছে সেখানে আদারওয়াইজ অন্য কোথাও না আপনি সিনট্যাক্স এরর করে রেখেছেন তাহলে সে এরর কন্ট্রোল করবে না লজিক্যালি মিস্টেক করেছেন কোনো ভ্যালুতে ভেরিয়েবলে কোনো ভ্যালু আসে নাই ভেরিয়েবল ডিক্লেয়ার হয় নাই রাইট বা আপনি কোনো যখন লজিক ডিফাইন করেছেন সেটা রং সেই জায়গাগুলোতে এরর কন্ট্রোল করবে অন্য জায়গাগুলোতে না তো আমরা তাহলে 2 তে যাই 2 তে একটু দেখি আমাদের 2 সিলেবাসটা কি ছিল ডিসিশন মেকিং বেসিক্যালি ইফ এলস সুইচ স্টেটমেন্ট রাইট if else if এটা কি আমাদের আবার এলাবোরেশনের দরকার আছে যে যখন আমি স্টেটমেন্ট নিয়ে কথা বলছি এবং স্টেটমেন্টের কোনটা কি ইফ কিভাবে কাজ করে ইফ এলস কিভাবে কাজ করে ইফ এলস ইফ কিভাবে কাজ করে বা সুইচ কিভাবে কাজ করে এনিবডি আমি আবারও রিপিট করতে পারি if else if আর সুইচ আমি একবার একটু লিখি আমি জিজ্ঞেস করব আপনারা বলবেন আব্দুল্লাহ লাল কেন হয়ে আছে এই যে মুক্তাদির কিন্তু লিক করছে आंसर দুজনকে আমি আলাদা বসাবো কালকে থেকে দুজনের এক জায়গায় বসা যাবে না বলেন স্যার ওই দুটো ভেরিয়েবল স্যার
একসাথে লেখার জন্য স্যার ই করা লাগে, যে ডট ডট দেওয়া লাগে। কোথায় দিব? ডটটা হচ্ছে স্যার এই যে কোটেশনের আগে। এই কোটেশন না এই কোটেশন? এইটা না স্যার, এইটার আগে। জি আপনি বুঝতে পেরেছেন? ওই যে আমরা সিনট্যাক্সে পড়েছিলাম কনক্যাটেনেশন, যে ভেরিয়েবল স্ট্রিং স্ট্রিং ভেরিয়েবল, বাট এটাকে আমি এর ভেতরে লিখলাম কেন? এটা কে বলতে পারে? আপনি বলেন, মাঝখানে যান। আমার এখানে এরর আসে নাই, কোটেশনের মধ্যেই লিখেছি, আবার ভেরিয়েবলের কালারও দেখে, কারণটা কি? আচ্ছা, সিঙ্গেল কোট হলে সে স্ট্রিং হয়ে যেত, বাট ডাবল কোট ভেরিয়েবলকে চিনে বলে এরকম। আচ্ছা, ইফ স্টেটমেন্টের কাজ হচ্ছে কন্ডিশন ট্রু হলে ভেতরে আসবে, আদারওয়াইজ আসবে না। সো কন্ডিশনটা ট্রু, ভেতরে আসবে। ফলস, হ্যাঁ, ভেতরে আসবে না। ওকে, এবার কন্ডিশনটা ট্রু করি, তাহলে ভেতরে আসবে। আমার মেসেজ কি ঠিক আছে ওসমান? 10 is greater than 11? মেসেজটা ঠিকই আছে, আমি যা লিখেছি তাই আউটপুট দিয়েছে, তো ঠিক আছে না? আসলেই ঠিক আছে। তো মেসেজের টেক্সট কি হতে পারে? ভুল হতে পারে, বাট আমার মেসেজ ঠিকঠাকই আউটপুট দিয়েছে। সেটা তো আমরা বুঝলাম। ইফ এলস কি, মানে ইফ কি দেন এলস, ইকো ইন এলস। এলস এর কাজ কি? যদি আমরা এলস দেই, যদি ইফ ট্রু না হয় তখন কোথায় চলে আসবে? এলস। যেমন দুইটা স্টেট, সিচুয়েশন দুইটা, যে তুমি অফিসে এসে অফিস খোলা পাবা অথবা বন্ধ পাবা। 3 নাম্বার কি হতে পারে ওসমান? যদি 3 নাম্বার কোন সিচুয়েশন আপনাকে বলি যে এর পরে কোন সিচুয়েশন আসতে পারে, অফিস খোলা অথবা বন্ধ, আর কি সিচুয়েশন হতে পারে? হ্যাঁ, আপনারা বের করতেই পারেন, অনেক কিছুই এখানে বলা যায়। আমি যদি বলি যে অফিস শিফট হয়ে গেছে অন্য কোথাও, অফিস ওখানে নাই, অন্য কোথাও আছে। অফিস আছে বাট অন্য কোথাও আছে। আমি অ্যাকচুয়ালি অ্যাডভান্স থিঙ্কিং এর কথা বলছি, যে আপনি সামনের দিকে চিন্তা করতে পারছেন কিনা। আমি তো বললাম দুইটা সিচুয়েশন, অফিস বন্ধ হতে পারে, অফিস খোলা হতে পারে। এখন আমি এসে দেখলাম যে অফিস ওখানে নাই, সেটা হতে পারে, তাই কিনা? ও যেমন বলেছে যে হাফ ডে হতে পারে, ফুল ডে হতে পারে। আপনি বিকেলে এসেছেন, হাফ ডে অফ পাবেন, বোঝা যাচ্ছে? এখন ভিন্ন লোকেশনে গিয়ে কি হতে পারে? আবার যে কোনো সিচুয়েশন অ্যারাইজ হতে পারে, ঠিক আছে? তো এই যে সিচুয়েশন গুলোর কথা আমরা বলছি, যে প্রোগ্রামিং করার সময় এই ধরনের অনেক স্টেট আমার সামনে আসতে পারে। দুইটা স্টেট দিয়ে আমি সমাধান নাও পেতে পারি, একটি স্টেটের সমাধান আছে, যে এটা হয় করো না হলে মরো, রাইট? তো সেক্ষেত্রে ইফ দুইটি স্টেট, করলে তুমি বাঁচবা না হলে মরবা, ইফ এলস। আমার সামনে অনেক পথ খোলা আছে, সো এটা ইফ এলস ইফ অথবা কি সুইচ। কখন সুইচ আর কখন ইফ এলস ইফ, রাইট? স্ট্রেট সিচুয়েশন, যে লাইক এ বি সি ডি 1 2 3 4, তখন আপনি সুইচ ইউজ করবেন। বাট সিচুয়েশন গুলো ব্যাকা তাড়া, রাইট? কন্ডিশন দিয়ে বানাতে হবে, তখন আপনি ইউজ করবেন কি ইফ এলস ইফ। স্ট্রেট ফরওয়ার্ড সিচুয়েশন এর ডেসক্রিপশন। ওকে, আরেকবার বলছি যে সিচুয়েশন দুইয়ের অধিক, আমি আমার সিচুয়েশনকে দুইয়ের অধিক বলে আমি ডিফাইন করছি, যে কোনো একটা প্রবলেমের সলিউশন দিতে হলে আমাকে অনেকগুলো সিচুয়েশন চিন্তা করে রাখতে হবে, যে এটা হলে এটা, এটা হলে এটা, এটা হলে এটা, না হলে এটা। যে লাইক আমি 4-5টা সিচুয়েশন বানিয়ে রাখলাম, যার মধ্যে পড়বে সেটাই এক্সিকিউট হবে, আর যদি কোনো কিছুর মধ্যে না পড়ে তাহলে এলসে যাবে, রাইট? যদি সিচুয়েশনটা খুব গন্ডগোল করে বানাতে হয়, কন্ডিশন দিয়ে বানাতে হয়, যে লাইক অপারেটর, কন্ডিশনাল অপারেটর দিয়ে ট্রু ফলস দিয়ে আপনি বানাচ্ছেন,
অথবা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে আপনি বানাচ্ছেন, তখন সে ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য, একাধিক সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আপনাকে ইউজ করতে হবে কি ইফ এলস ইফ। আর সিচুয়েশন 2 এর অধিক বাট স্ট্রেট ফরওয়ার্ড ফিক্সড ভ্যালু 1 2 3 4, রাইট? অথবা আমার হচ্ছে লেটারে 1 2 3 4 অ্যালফাবেটিক্যালি স্ট্রিং, অথবা নাম্বারে 1 2 3 4, অথবা লেটারে এ বি সি ডি স্পেসিফিক, তখন ওটাকে মানে ফিক্সড, তখন আপনি ইউজ করবেন কি সুইচ। বোঝা যাচ্ছে? আর আমরা তো ইফ এলস ইফ আর সুইচের রুলস জানি, সবাই তো জানি। জাকির সমস্যা আছে? মুশফিক, ওসমান নেই, আব্দুল্লাহ নেই, আসিফ নেই, নাই, রিপন নাই, ওকে নাইস। তাহলে অন্যদের নাই এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এছাড়াও আমরা আজকে অপারেটরে আছি, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। কিছু রিপিটেড স্টেটমেন্টে আছি, তাই না? সো স্টেটমেন্টে আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো যাচ্ছে এখানে 2 তে বেসিক্যালি এর ধরনের বেশ কিছু এক্সাম্পলও আপনারা পাবেন। এই যে ইফ এলস এর কন্ডিশন পাবেন, এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সিকিউট করে দেখব। এলস ইফটা দেখবেন, প্র্যাকটিস করবেন, যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয় অবশ্যই আমি আলোচনা করব। এই এক্সাম্পলটা একটু বলেন তো, আউটপুট কে দেবে? না, এটা সিনট্যাক্স। হ্যাভ এ নাইস ডে, কিছু তো একটা হবে, এটা তো স্টেটমেন্ট। যদি এলস না থাকতো তাহলে কিছুই হতো না, এলস যেহেতু আছে কিছু একটা হবেই। হ্যাভ এ নাইস ডে আসবে কেন? ডেট বেসিক্যালি একটা ফাংশন, রাইট? ফাংশনের ক্লাসে আমরা বলেছিলাম যে বিল্ট ইন কিছু ফাংশন আছে, প্যারামিটার দিলে কিছু আউটপুট আসে। ঠিক তেমন ডেট একটা ফাংশন, ডি দিলে আসবে এফ আর আই ফ্রাইডে, এসএটি স্যাটারডে, এসইউএন সানডে, এমওএন। সে রিটার্ন করবে কি অদ্য 3 অক্ষর আজকের বারের। তোমার সিস্টেমে যদি আজকের তারিখ হয় 12, আজকে কি বার? টিউসডে, টিইউই আসবে, রাইট? একটু খেয়াল করেন, ডি এর মধ্যে কি আসে? টিইউই, টিউসডে। সো টিউসডে কি ফ্রাইডের সাথে মিলবে? সো ইফে ঢুকবে না। এলস ইফে সানের সঙ্গে মিলবে? সেখানেও ঢুকবে না। সো কোথায় যাবে? এলস। মানে প্রেজেন্ট টাইমটা নিয়ে কাজ করবে। প্রেজেন্ট আজকের ডেটের কি বার, এবং সেটা আমি যদি সিস্টেমে চেঞ্জ করে আজকে শুক্রবার করে দেই, তাহলে তো দেখা সে সিস্টেমের টাইম নেবে। আজকের দিন সে অবজার্ভ করতে পারবে না, সে কিন্তু হিউম্যান বিং না, মেশিন। বিষয়টা বুঝতে পারছেন? সো বেসিক্যালি সে সার্ভার টাইম নেবে। আমার মেশিনে সার্ভার টাইম যেটা সেট করা আছে, আমার লোকেশন যেটা সেট করা আছে, সেই অনুযায়ী টাইম সে পাচ্ছে, রাইট? ওকে, তামিম কি আউট হয়ে গেছে জানেন না? পাকিস্তান ম্যাট করতেছে। আমার গোত্রের লোক একটাই আছে। কোথায় যান? খাতা আনতে। ক্লাস শেষ হয়ে যাবে এখন। না, এখনই শেষ হয় না। তামিম কি নিছে? নাই নেয়ারই তো কথা, কারণ 12 জন প্লেয়ার নেবে না কেন? আছে তো, তামিম ইকবাল আছে, হাসিম আমলা আছে, প্লাসিস আছে, মিলার, এলিয়াট, পেইন আছে, কার্টিং, সামি, মর্কেল আর তাহির। আচ্ছা, এটা আউটপুট দেখাই আমরা।
ব্র্যাকেট ট্র্যাকেট নাই তো, গোলযোগ করে নাই। ব্র্যাকেট গুলো গেল কোথায়? হ্যাঁ কোথায়? না কোলন ইউজ করতে হবে না, এক লাইন স্টেটমেন্টে তো ব্র্যাকেট ক্লোন কোনো কিছুর দরকার পড়ে না। যদি আমার স্টেটমেন্টের ভেতরে ওয়ান লাইন স্টেটমেন্ট মানে ওয়ান লাইন কোড থাকে, সেক্ষেত্রে আমার কোলন ব্র্যাকেট কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করি যে এই ডি আমার কি আউটপুট দিচ্ছে। হ্যাভ এ নাইস ডে দেখাচ্ছে। আমি যদি আজকের ডেট পরিবর্তন করি, করি দেখি না, ডেট পরিবর্তন করি, সমস্যা কি? আজকে 15 তারিখ দেই, কিভাবে চেঞ্জ করে? ডেট এন্ড টাইম সেটিংস কই গেল? আজকে 15 তারিখ, চেঞ্জ। আজকে শুক্রবার হয়ে গেছে না? হ্যাঁ 15 তারিখ। হ্যাভ এ নাইস উইকেন্ড দেখাচ্ছে। কেন বলি? আজকে সে ফ্রাইডে পাচ্ছে এবং ডি এখানে ডি তে ফ্রাইডে রিটার্ন করছে। একটু খেয়াল করেন, ডলার ডি। এটা যদি আমি এখানে এক্সিট করি, এক্সিট হচ্ছে পিএসপি এর একটা ফাংশন যা কম্পাইলারকে থামিয়ে দেয়, স্টপ করে দেয়। সে নিচে আসবেই না, কোড থাক সে কম্পাইলারকে নিচে পাঠাবেই না। সো উপরে টুক করে সে থেমে যাবে। ঠিকই দেখাচ্ছে, দেখেন তো এফ আর আই দিয়েছে, রাইট? সো যদি ডি সমান হয় এফ আর আই আর এফ আর আই সমান, তাহলে সমান সমানই কি ট্রু লেখা দেখাচ্ছে কি হ্যাভ এ নাইস উইকেন্ড। ওকে, তাহলে আজকে আমি এতটুকু রাখছি। অপারেটর প্রেসিডেন্স শর্ট ব্রিফিং যদি বলি যে অল্প কিছু কথাই আমি বলবো যে এখানে যে সিরিয়ালটা আমরা মেইনটেইন করেছি প্রেসিডেন্সের, মনে করেন এই কনটেক্সটে যদি আমরা প্রেসিডেন্স বলছি অপারেটর প্রেসিডেন্স কোলন থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, দুইটাই স্টার যেটাকে পাওয়ার বলে, প্লাস প্লাস মাইনাস মাইনাস টিল্ট, হ্যাঁ, দেন এক্সক্লামেটরি, দেন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার। একটু খেয়াল করেন আপনি বিশেষ করে। সো এখানে প্রেসিডেন্স পাবে উপর থেকে নিচ পর্যন্ত যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে। এন্ড কোন একটা স্টেটমেন্টের মধ্যে থার্ড ব্র্যাকেট আছে, তারপরে হচ্ছে স্টার আছে, দ্যাট মিন্স মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড রিমাইন্ডার আছে। প্রথমে কে পাবে? প্রথমে থার্ড ব্র্যাকেট পাবে, তারপরে কি মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, তারপরে রিমাইন্ডার। এটা বুঝতে পেরেছেন? যদি কোন একটা স্টেটমেন্টে দুইটা মাল্টিপ্লিকেশন থাকে, তারপরে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস থাকে, প্রথমে দুইটা মাল্টিপ্লিকেশন যেটাকে পাওয়ার বলা হচ্ছে এটা কাজ করবে, তারপর প্লাস প্লাসটা, তারপর মাইনাস মাইনাসটা। মানে লেফট এবং রাইট যে কনটেক্সট বলা হচ্ছে সেই অনুযায়ী সে প্রেসিডেন্সলি কাজ করবে। ওকে, এটা এই দুটো ফলো করবেন আপনারা। এখানে আমরা স্টেটমেন্ট আমি ধরে নিচ্ছি যে কোন পর্যন্ত, সুইচ স্টেটমেন্ট পর্যন্ত আমরা বলেছি। লুপ সিনট্যাক্স বেসিক্যালি একবার আমরা আলোচনা করেছি, while do while বলা হচ্ছে, while বলা হয়েছে, do while অ্যারে সম্পর্কেও কিছু আলোচনা কিন্তু আমি অলরেডি করেছি এর আগের বেসিক ক্লাসে। সো লুপ কন্ট্রোলে ফর এর এক্সাম্পলও আছে, তার মানে মোটামুটি কাভার্ড আছে। যদি এর ভেতর থেকে কোনো কনফিউশন থাকে আমরা নেক্সট ক্লাসে আবারও রিপিট করব। আর এই দুইটার উপরে যে সিলেবাস মানে কভার আছে, প্রিপেয়ার্ড হয়ে আসবেন পরীক্ষার জন্য। হ্যাঁ, এমসিকিউ কোশ্চেন হবে, টিক দিতে হবে।
নেক্সট বৃহস্পতিবার। মুক্তাদির, আব্দুল্লাহ, রিপন, আপনি চারজন ওয়েট করবেন। হায়দার আলী ভিডিও